এবার পরাক্রমশালী প্রতিবেশীর বুকে আতঙ্ক দিয়ে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এমন এক ঝড়ের আভাস মিলছে যা শোনার পর মোদির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। একটা সময় যাকে ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখে চিরতরে নিশ্চিহ্ন করার ছক কষা হয়েছিল, সেই মানুষটি আজ ফিরে আসছেন দুর্দান্ত প্রতাপে। মৃতপ্রায় ছাই থেকে ফিনিক্স পাখির মতো তার এই প্রত্যাবর্তন কেবল কোনো রাজনৈতিক রদবদল নয়, এটি হলো সরাসরি দিল্লির আধিপত্যের বুকে এক প্রলয়ঙ্করী আঘাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মন্ত্রিসভায় লুৎফুজ্জামান বাবরের অন্তর্ভুক্তের এই প্রবল সম্ভাবনা দেশের রাজনীতির ময়দানে রীতিমতো এক ভূমিকম্পের জন্ম দিয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর আর সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তার পদচারণার পদধ্বনি ভারতের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। 2013 সালের 18ই নভেম্বর চরম বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 66 সদস্যের এক বিশাল সরকার গঠন করেছিলেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আকারের দিক থেকে সেটি ছিল সবচেয়ে বড় মন্ত্রিসভা। তবে এবার সেই পুরনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বর্তমান সরকার। ক্ষমতার অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এক বিশাল রদবদলের পদধ্বনি। বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন, যাদের বেশিরভাগই দাপ্তরিক কাজে একেবারেই নবীন। এই অনভিজ্ঞতার কারণে সরকারের দৈনন্দিন কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতার যে দুর্ভেদ্য দেয়াল তৈরি হয়েছে তা ভাঙতেই এবার তারেক রহমান এক সুদূর প্রসারে মেগা প্ল্যান হাতে নিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে তুলতে প্রশাসন ও রাজপথ উভয় ক্ষেত্রেই পারদর্শী, পরীক্ষিত এবং পোর খাওয়া নেতাদের যুক্ত করার এক চূড়ান্ত রোডম্যাপ তৈরি হয়ে গেছে। ক্ষমতার এই নতুন সমীকরণে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ জামান, গাজীপুর 5 আসনের সংসদ সদস্য AKM ফজলুল হক মিলন এবং ঢাকা 19 আসন থেকে নির্বাচিত ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর অন্তর্ভুক্তি এখন শুধু সময়ের ব্যাপার। প্রশাসনের কাজে অবিশ্বাস্য গতি আনতে টেকনোক্র্যাট কোটায় স্থান পাচ্ছেন ড. আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে মন্ত্রিসভার ভেতরেও চলছে ব্যাপক রদবদলের প্রস্তুতি। কৃষি ও প্রাণী সম্পদ, বাণিজ্য ও শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দপ্তর একেবারেই নতুন করে বণ্টন করা হবে। এই সম্প্রসারিত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা ও উপমন্ত্রীও যুক্ত হচ্ছেন। সবচেয়ে বড় চমক হিসেবে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে একজন দাপুটে নারী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় স্থান দেয়া হচ্ছে। নির্ভরযোগ্য সূত্র মতে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম এই তালিকায় জ্বলজ্বল করছে। সংসদে নিজের বাগ্মিতা দিয়ে সবসময় আলোচনার কেন্দ্রে থাকা আন্দালিব রহমান পার্থ রয়েছেন এই হাই প্রোফাইল তালিকায়। যদিও সম্প্রতি জুলাই বিপ্লব নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে তিনি দেশবাসীর কাছে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন, তবুও তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে মন্ত্রিসভায় তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি দলের শীর্ষ পর্যায় থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিমা রহমানের নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। জয়নুল আবেদিন ফারুক ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মতো রাজপথ কাঁপানো নেতারাও এই নতুন মন্ত্রিসভায় অত্যন্ত বড় দায়িত্ব পেতে যাচ্ছেন। এমনকি সংসদ উপনেতার গুরুদায়িত্ব ড. খন্দকার মোশাররফ হোসেনের কাঁধে অর্পণ করার বিষয়টিও প্রায় নিশ্চিত। তবে দেশের রাজনৈতিক হিসাব নিকাশকে ম্লান করে দিয়ে পুরো দেশের নজর এখন আটকে আছে নেত্রকোনা 4-এর সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের দিকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি এবং প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার জন্য বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনার বিষয়টি এখন আর কোনো সাধারণ গুঞ্জন নয়, এটি একটি বজ্রপাত। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি যেভাবে প্রশাসনকে নিজের হাতের মুঠোয় নিয়েছিলেন তা আজ রাজনৈতিক মহলে এক বিস্ময়। পুলিশ, গোয়েন্দা এবং পুরো রাষ্ট্রযন্ত্র চলত তার কড়া নির্দেশনায়। আর ঠিক এ কারণেই বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাব্য বিষয়টি নয়াদিল্লির জন্য এক সাক্ষাৎ যমদূতের বার্তার মতো। লুৎফুজ্জামান বাবর ভারতের কাছে কখনোই কোনো সাধারণ বিরোধী দলীয় নেতা নয়, তিনি ছিলেন তাদের সবচেয়ে বড় ত্রাস। এর পেছনে মূল কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে 2004 সালের সেই শ্বাসরুদ্ধকর ইতিহাসে।
ওই বছরের এপ্রিলে চট্টগ্রামের CUFL ঘাটে ধরা পড়া বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের চালানটি মূলত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য নিয়ে আসা হচ্ছিল বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। সেই চালানে থাকা হাজার হাজার অ্যাসাল্ট রাইফেল, রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্রটাই চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখত। এই পুরো মেগা অপারেশনের নেপথ্যের কারিগর হিসেবে অভিযোগের তীর সরাসরি ছোড়া হয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দিকে। ভারতের নিরাপত্তা নীতি নির্ধারকদের তথ্য মতে ভারত সেই সময় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভারতের বুকে দিল্লির আধিপত্যকে গুঁড়িয়ে দেওয়ার এক নিখুঁত ছায়াযুদ্ধ চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। ভারতের অখণ্ডতার জন্য এটি ছিল স্মরণকালের সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এমন দুঃসাহসিক রাজনৈতিক চাল দেওয়ার কারণে বাবর ভারতের চিরশত্রুতে পরিণত হন। আজ যখন সেই বাবর আইনি লড়াই জয় করে সপর্দে সংসদে ফিরেছেন এবং পুনরায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দপ্তরের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে, তখন দিল্লির সাউথ ব্লকে আতঙ্ক ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতের খবরদারি চিরতরে বন্ধ করতে বাবর যে এক বিন্দু আপোষ করবেন না তা তার অতীত ইতিহাসই বারবার প্রমাণ করে। তবে বাবরের অতীত কেবল ভারত বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের অভ্যন্তরীণ প্রশাসনে তার নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের ইতিহাসও সমানভাবে রোমাঞ্চকর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি পুলিশ ও প্রশাসনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক সুনির্দিষ্ট নকশা বাস্তবায়ন করেছিলেন। BCS নিয়োগের ক্ষেত্রে তার সেই প্রকাশ্য ঘোষণা আজও রাজনৈতিক মহলে এক জীবন্ত মিথ। মেধা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলকে পাশ কাটিয়ে দলীয় আনুগত্যের ভিত্তিতে শত শত কর্মীকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে তিনি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোতে একটি লৌহবর্ম তৈরি করেছিলেন। বর্তমান সময়ের এই চরম অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকার মূলত একটি লৌহমুষ্ঠির নীতি বা আয়রন ফিস্ট পলিসি গ্রহণ করতে চাইছে। বিগত সরকারের পতন এবং নতুন সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বা প্রশাসনিক স্তব্ধতা দেখা দিয়েছে তা নিয়ন্ত্রণ করতে একজন আপোষহীন এবং নির্মম প্রশাসকের অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে। রাষ্ট্রের এই ক্লান্তিলগ্নে দাঁড়িয়ে যখন একজন অভিজ্ঞ ও কঠোর প্রশাসকের শূন্যতা সবাইকে ভাবিয়ে তুলছে, তখন লুৎফুজ্জামান বাবরের মতো একজন নেতার প্রত্যাবর্তন পুরো প্রশাসনিক কাঠামোতে এক অবিশ্বাস্য গতির সঞ্চার করতে পারে। তারেক রহমানের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা কেবল মন্ত্রিসভার সাধারণ কোনো রদবদল হবে না, বরং এটি হবে আন্তর্জাতিক মহলের কাছে, বিশেষ করে ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের একটি চূড়ান্ত এবং অলঙ্ঘনীয় বার্তা। বর্তমান প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্বে রয়েছেন বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ। তাই লুৎফুজ্জামান বাবর মন্ত্রিসভায় ফিরলেও সরাসরি পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো প্রথম ধাক্কাতেই হচ্ছেন না। তবে উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো বড় এবং সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে তিনি অধিষ্ঠিত হতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে। যদি সত্যিই লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, তবে বাংলাদেশের রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন এবং লোমহর্ষক অধ্যায়ের সূচনা হবে।